ধনেশপুর নামের একটি ছোট গ্রামে করিম নামে এক গরিব কৃষক তার স্ত্রী লতার সাথে বসবাস করত। করিম ছিল খুব পরিশ্রমী। অনেক কষ্ট আর অভাবের মধ্যেও তারা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করত। এক রাতে তারা তাদের কঠিন জীবন নিয়ে কথা বলছিল। এই অভাবটা আমাদের খুব ভোগাচ্ছে লতা। মনে হচ্ছে আর বেশি দিন দুবেলা পেট ভরে খেতেও পাবো না। যা হবে দেখা যাবে। যদি না খেয়ে মরার মতো অবস্থা হয় তাও দুজনে একসাথেই থাকবো। তুমি এত চিন্তা করো না তো। এত কষ্টের মধ্যেও তুমি এত শান্ত থাকো কি করে বলো তো? একদিন তো সবারই মরণ হবে, তাহলে ভয় পেয়ে কি লাভ? শুধু চিন্তা করলেই যদি সব মুশকিল আসান হতো তাহলে আমিও দিন রাত বসে বসে ভাবতাম। আচ্ছা, এইসব কথা থাক। এত রাতে পান নিয়ে এসেছো, নিশ্চয়ই কিছু বলার আছে। তুমি সব সময় আমার মনের কথা বুঝতে পারো, এবারও ঠিক ধরেছ। এত বছর ধরে তোমার সাথে ঘর করছি, কখন তুমি কি জন্য কি করো সব আমার জানা। আমি ভাবছিলাম শুধু চাষের টাকা দিয়ে সংসার চলছে না। আমি তো একটু পড়াশোনা জানি, তাই ভাবছি গ্রামের স্কুলে বাচ্চাদের পড়ানো শুরু করব। তাতে আমাদের সংসার চালাতে একটু সুবিধে হবে। যদি তুমি সত্যি স্কুলের শিক্ষক হয়ে যাও, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি তো খুশিতে নেচে নেচে সবাইকে ডেকে বলবো, শুনুন শুনুন, আমার স্ত্রী এখন স্কুলের টিচার। লতাদের বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একটি বাড়িতে থাকতেন তার বাবা হরিদাস এবং তার সৎ মা মনোরা। লতার মায়ের মৃত্যুর পর হরিদাস মনোরাকে বিয়ে করেন, কিন্তু মনোরা প্রথম থেকেই লতাকে পছন্দ করত না। তার সব খেয়াল থাকত নিজের মেয়ে মায়ার দিকেই। আর তো কদিন পরেই পুজো। ভাবছি মায়ার জন্য একটা শাড়ি আর বিকাশের জন্য নতুন জামা কিনে পাঠাবো। আরে কদিন আগেই তো ওকে সোনার গয়না আর বিকাশের জন্য দামি ঘড়ি পাঠিয়েছ, এখন আবার পুজোতে দেওয়ার কি দরকার? তোমার মাথা খারাপ হয়েছে? সে আমার জামাই। পুজোয় কিছু না পাঠালে লোকে কি বলবে? গায়ের মানুষ বলবে ওরা জামাইকে খাতির যত্ন করতে জানে না। বাহ, মায়ার জন্য তো সব সময় তোমার চিন্তা, কিন্তু গত 6 বছরে লতা আর করিমের জন্য তোমায় একবারও ভাবতে দেখিনি। লতাকে নিয়ে কথা বলা বন্ধ করো তো। ওর জন্য আমার কোনো চিন্তা নেই। ও তোমার মেয়ে, ওর চিন্তা তুমি করবে। রাগ তো করবেই। আমি তোমাকে এই ভরসায় বিয়ে করে ঘরে এনেছিলাম যে তুমি আমার মেয়ে লতাকেও দেখবে। যদি জানতাম ওর জন্য তোমার মনে এত রাগ বা ঘৃণা, তাহলে আমি ভুল করেও তোমাকে বিয়ে করতাম না। তাহলে কেন করেছিলে? আমি কি বলেছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম আমার মেয়েটা যেন সুখে থাকে, কিন্তু তুমি তো সারাক্ষণ তোমার ওই বড় মেয়েকে নিয়েই ব্যস্ত। আমি তোমার ওই মেয়েকে একদম দেখতে পারি না, আর সারা জীবন পারবও না। তোমার ভালো লাগুক বা খারাপ, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মনোরার কথায় হরিদাস খুব কষ্ট পেলেন, কিন্তু তিনি আর কিছু বলতে পারলেন না। মনোরার নিজের মেয়ে মায়া ছিল খুব হিংসুটে আর অহংকারী। তার স্বামী বিকাশ ছিলেন একজন বড় ব্যবসায়ী। টাকা পয়সার কোনো অভাব তাদের ছিল না, তবুও তাদের লোভের শেষ ছিল না। মায়া, তোমাকে বাবার কাছ থেকে 1 লাখ টাকা আনতে বলেছিলাম না? কি হলো সেই টাকার? এখনো মা বাবার কাছে যেতে পারিনি, ভাবছি আজ বা কাল যাব। কিন্তু এই 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবে? আরে পাগলি, তুমি তো জানো আমার ব্যবসার কত ঝামেলা। একটা ভালো জমি দেখেছি, কিন্তু 1 লাখ টাকার জন্য সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আরে আমাদের ছেলেমেয়েদের জন্য জমি, বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব তো তৈরি করে রাখতেই হবে, তাই না? না হলে তারা ভাববে তাদের বাবা তাদের জন্য কিছুই করেনি। এটা তো কিছুই না। আমি খুব তাড়াতাড়ি এই গায়ের সবচেয়ে ধনী মানুষ হয়ে দেখাবো। এত টাকা রোজগার করব যে রাখার জায়গা থাকবে না। ছোটবেলায় আমি টাকার কষ্ট দেখেছি, এখন মনে হয় এই দুনিয়াটাই টাকার কাছে হার মেনে যায়। শোনো, তোমাকে তোমার বাবার কাছ থেকে সে টাকাটা আনতেই হবে। সেটা ছাড়া আমার চলবে না, ঠিক আছে? তুমি চিন্তা করো না। এমন কি কখনো হয়েছে যে তুমি কিছু চাইবে আর মা বাবা সেটা দেবেন না? তাদের মনে অনেক টাকা জমানো এবং বড়লোক হওয়ার স্বপ্ন জাগতে শুরু করল। মনোরার ভালোবাসা না থাকলেও হরিদাস তার মেয়ে লতাকে খুব স্নেহ করতেন। তিনি প্রায় লুকিয়ে লতার বাড়িতে তার সাথে দেখা করতে যেতেন। বাবা, আজ হঠাৎ এলে যে? কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি। তোকে খুব মনে পড়ে মা, কিন্তু তুই গত পুজোর পর থেকে বাড়ি আসাই ছেড়ে দিলি, তাই আমি নিজেই তোর কাছে চলে এলাম। নিজের অপমানটা আমি সইতে পারি বাবা,
কিন্তু যে বাড়িতে আমার স্বামী করিমকে শুধু এই কারণে ছোট করা হয় যে সে গরিব, সেখানে আমি কিভাবে যাব? আমি জানি মা, মনোরার কথায় তোরা দুজনেই খুব কষ্ট পেয়েছিস, কিন্তু এখন আর আমার প্রতিবাদ করার জোর নেই। বলতো, করিম আমার ওপর রেগে নেই তো? না বাবা, ওর মনে কারোর জন্য কোনো রাগ নেই। ও তো কতবার বলেছে আমি যেন গিয়ে আপনার সাথে দেখা করি, কিন্তু আমি নিজেই আর কখনো সেই বাড়িতে যাইনি। আরে মা, তুই আমার প্রথম সন্তান, ওই বাড়িতে তোর সবচেয়ে বেশি অধিকার, আর আজ তুই সেই বাড়ি থেকে দূরে সরে গেলি। তাতে কি আসে যায় বাবা? সেই বাড়ি হয়তো আমার জন্যে বন্ধ, কিন্তু আমার এই ঘর সবসময় আপনার জন্যে খোলা থাকবে। কিছু মনে করিস না মা, পুজো আসছে, তাই কিছু মিষ্টি আর কিছু টাকা নিয়ে এসেছি। এগুলো আনার কি দরকার ছিল বাবা? আপনি শুধু আমাদের আশীর্বাদ করে গেলেই অনেক হতো। যদি আমার দেওয়া এই টাকাগুলো না নিস, তাহলে বুঝবো তোর মনে আজও আমার জন্য কোনো অভিযোগ রয়ে গেছে। লতা ছিল মনোরার সৎ মেয়ে, আর লতার স্বামী করিম ছিল গরিব চাষি। এই জন্য মনোরা সবসময় তাদের খারাপ কথা শোনাত। কিন্তু করিম সবসময় মনোরাকে নিজের মায়ের মতোই সম্মান করত। যত অপমানই হোক না কেন, করিম কখনো তার প্রতিবাদ করেনি। নমস্কার মা, আপনি কেমন আছেন? আরে করিম, তুমি এই সময় কোত্থেকে আসছো? এই তো একটু সবজি কিনতে এসেছিলাম, এখন পুজোর কিছু কেনাকাটা করে ফিরছি। মায়া আর তার জামাইয়ের জন্য কিছু কিনেছো? নতুন জামাই, তার উপর এত বড় ধনী ব্যবসায়ী, তাকে তো ভালো মন্দ সব দিতেই হয়। ঠিক বলেছেন মা, ধনী জামাইকে তো খাতির যত্ন আর সম্মান দেওয়াই উচিত। একেবারেই, সে আমার মেয়েকে রানীর মতো রাখে। টাকা, গয়না, আমার মেয়ের কোনো কিছুর অভাব নেই। এমন জামাই পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি গরিব চাষি, তাই এত সহজে আমাকে খোঁচা দিচ্ছেন, কিন্তু একদিন আমারও সময় আসবে, ভাগ্য নিশ্চয়ই একদিন আমারও পাশে দাঁড়াবে। এখন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, তাড়াতাড়ি যাও আর মায়া আর বিকাশকে এই জিনিসগুলো দিয়ে এসো। মনোরা মায়া আর বিকাশের জন্য অনেক কিছু কিনেছিল, কিন্তু তারা তাতে খুশি ছিল না। তারা আরও বেশি কিছু আশা করেছিল, আর এটা নিয়ে বিকাশের মন খারাপ ছিল। তুমি এত চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কতবার জিজ্ঞেস করলাম, তবুও কোনো জবাব দিচ্ছ না। দূর, 1 লাখ টাকা পাওয়ার আশা ছিল, আর পেলাম কিনা কিছুই না। পুজোর জন্য শুধু কিছু গয়না আর কম দামের জামা কাপড়। আমি তো মাকে বলেছিলাম যেন আমাকে টাকা দেন কেনার জন্য, কিন্তু তিনি নিজে গিয়ে সব কিনে আনলেন। এতে আমার কি দোষ? আরে, আমি এমন কম দামের জিনিস কখনো ব্যবহার করি না। এগুলো নিয়ে যাও আর বাড়ির কাজের লোকেদের দিয়ে দাও। এইবার কোনো মতে এটা মেনে নাও। আমি কথা দিচ্ছি, পরের বার এমন হবে না। তোমার বাবার কাছে যে জমিটা আছে, সেটার দাম অন্তত 10 লাখ টাকা। যদি আমরা সেই জমিটা নিতে পারি। কিন্তু সেটা তো বাবার পুরনো দিনের সম্পত্তি। যদি আমরা সেটা নিয়ে নিই, তাহলে মা বাবা কোথায় থাকবেন? আরে বাবা, মা বাবা কোথায় থাকবেন সেই চিন্তা তোমার করার দরকার নেই। আমাদের নিজেদের ভবিষ্যতের চিন্তা করা উচিত। কিন্তু তোমার কি মনে হয় বাবা তোমাকে সহজে জমি দিতে রাজি হবেন? ভবিষ্যতে সেই জমির দাম কত হবে তা কি তুমি জানো? বিকাশ যদি কোনো জিনিস চায়, তবে সেটা সে যে কোনো দামে কিনে নেয়। কিন্তু এটা কি ঠিক হবে? শুরুতে একটু দ্বিধা করার পর নিজের লোভ আর স্বার্থের কারণে মায়া বিকাশকে সাহায্য করতে রাজি হল। করিম বাড়ি ফেরার পর থেকেই চুপচাপ ছিল, আর লতা সেটা বুঝতে পারল। রাতে যখন করিম চুপ করে বসেছিল, তখন লতা তাকে জিজ্ঞেস করল যে তার কি হয়েছে, সে এত মন খারাপ করে আছে কেন। লতা, জানো, আজ সকালে যখন আমি বাজার থেকে ফিরছিলাম, তখন রাস্তায় তোমার মা মনোরার সাথে দেখা হয়েছিল। তিনি আবার তোমাকে খারাপ কথা শুনিয়েছেন, তাই না? আরে না না, অপমান করেননি। দেখলাম তিনি মায়া আর বিকাশের বাড়ির পুজোর সব কেনাকাটা করে তাদের দিতে যাচ্ছিলেন। আজ সকালে বাবা বাড়িতে এসেছিলেন আর পুজোর কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে গেছেন। আমি নিতে চাইছিলাম না, কিন্তু তিনি জোর করে দিয়ে দিলেন। আরে, আমার অনুমতি না নিয়ে তুমি সেই টাকা কেন নিলে? আমি জানি যে আমি গরিব চাষি, কিন্তু তোমার পুজোর কেনাকাটা করার ক্ষমতা আমার আছে। বিশ্বাস করো, তোমার মন খারাপ করার আমার কোনো ইচ্ছে ছিল না। বাবা এত জোর করলেন যে আমি না বলতে পারলাম না। আজ তোমার মা আমাকে তার ছোট মেয়ে জামাইয়ের গল্প শোনাচ্ছিলেন। সে কত ধনী, তার কত টাকা পয়সা আর জমি জায়গা। খোঁচা দিয়ে দিয়ে সেসব বললেন।
সে তার স্ত্রীকে কত সুখে রেখেছে, আর আমাকে দেখো, বিয়ের 6 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত তোমাকে একটাও গয়না দিতে পারিনি। আমি একজন ব্যর্থ মানুষ। এমন কথা বলো না। তোমাকে বিয়ে করে আমার এক মুহূর্তের জন্য কোনো দুঃখ বা আফসোস হয়নি। দেখে নিও লতা, একদিন আমি ঠিক সফল হয়ে দেখাবো। বড় বাড়ি, গাড়ি সব হবে, আর তখন কেউ বলতে পারবে না যে আমি আমার স্ত্রীকে সুখে রাখতে পারিনি। তুমি আমাকে যেমনই রাখো, আমার কোনো অভিযোগ থাকবে না, আর আমার পুরো বিশ্বাস আছে যে একদিন তুমি ঠিক সফল হবে। বিকাশ নতুন জমি কেনার জন্য 1 লাখ টাকার কথা মনোরাকে জানায়, যা মনোরা হরিদাসকে গিয়ে বলে। এই কথা শুনে হরিদাস খুব রেগে গেলেন। আরে পাগলি, তোমার জামাই তো দেখছি খুব বড় সাহেব, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দামি বায়না থাকে। সে তো বড় ব্যবসায়ী, তার কাছে 1 লাখ টাকা আবার কি এমন? সে নিজে কেন জোগাড় করতে পারে না? এত বড় ব্যবসায়ী, কিন্তু এখন থেকেই শুধু চাই আর চাই। মনে হচ্ছে চেয়ে চেয়েই বড়লোক হয়েছে। আমার অবস্থার কথাও তো তার একটু ভাবা উচিত, তাই না? আমিও তো একজন সাধারণ বুড়ো মানুষ। যদি বিকাশের বদলে করিম তোমার কাছে টাকা চাইতো, তাহলে তুমি হাসি মুখে দিয়ে দিতে। বিকাশ চেয়েছে, তাই তোমার এত রাগ হচ্ছে। করিম হয়তো গরিব, কিন্তু তার আত্মসম্মান আছে। সে কখনো আমার কাছে টাকা বা অন্য কিছু চাইনি। তোমার মেয়ে লতা আর তার জামাই সবসময় তোমার কাছে ভালো, আর আমার মেয়ে মায়া আর তার জামাইকে সবসময় তোমার কাছে খারাপ লাগে। তোমার এই বিকাশের ওপর এত বেশি ভরসা আর ভালোবাসা, দেখে নিও একদিন সে আমাদের সব শেষ করে ভিখারি বানিয়ে দেবে। সেদিন তুমি নিজেই কষ্ট পাবে। বিকাশ খুশি থাকলে তবেই আমার মেয়ে খুশি থাকবে, আর আমি আমার মেয়ের সুখের জন্য সব করব। যদি তুমি টাকা না দাও, তাহলে আমি আমার গয়না বেচে বিকাশকে টাকা দেব। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? যদি কাল বিকাশ বলে সবকিছু বিক্রি করে দিতে, তাহলে কি তুমি সেটাই করবে? যদি তাতে আমার মেয়ের সুখ থাকে, তবে হ্যাঁ, আমি সেটাই করব। কয়েক মাস কেটে গেল। করিম আর তার কয়েকজন বন্ধু মিলে নতুন ব্যবসা শুরু করার কথা ঠিক করল। গ্রাম থেকে শহরে চাল পাঠানোর ব্যবসা। লতা এই কথা শুনে খুব খুশি হল। এত বছরের কষ্টের পর এখন তুমি নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছ, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। এখন শুধু প্রার্থনা করো যেন সব ঠিকঠাক হয়। আমার বন্ধু অরবিন্দ বলেছে যে যদি চাল পাঠানো ভালোভাবে করা যায়, তবে এই ব্যবসায় বেশ লাভ হবে। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও। আমার পুরো বিশ্বাস আছে যে ধীরে ধীরে আমাদের অভাবের দিন চলে যাবে। আমি তো এখনই ভাবছি যে ব্যবসা ভালো চললে সবার আগে একটা নতুন বাড়ি কিনব, আর তাতে তোমাকে রানীর মতো করে রাখব। এখনই এত কিছু ভেবো না, আগে ভগবানের নাম নিয়ে ব্যবসা শুরু করো। আরে, কিছুদিনের মধ্যেই আমরা শহরে গিয়ে সেখানকার চাল ব্যবসায়ীদের সাথে কথা বলে সব ঠিক করে নেব। তারপর চাল পাঠানোর কাজ শুরু করব। আমি এই খবর বাবাকে জানাবো। তিনিও এটা শুনে খুব খুশি হবেন। তিনিও সবসময় এটাই চেয়েছিলেন যে তুমি জীবনে অনেক বড় হও। এত তাড়াতাড়ি বলার দরকার নেই। আগে আমি শহরে গিয়ে সব কাজ গুছিয়ে নিই, তারপর সবাইকে বলো। এখন এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাক। যদি একবার আমি সফল হই, তবে সবাইকে দেখিয়ে দেব যে আমিও আমার ভাগ্য বদলাতে পারি। আর এই অভাব থেকে বেরিয়ে এসে আমি প্রতিটি খারাপ কথার উত্তর দেব। তুমি কোনো চিন্তা না করে এগিয়ে যাও, আমি সব সময় তোমার পাশে আছি। আরও কিছুদিন কেটে গেল। করিম তার নতুন ব্যবসা শুরু করে দিল। অন্যদিকে মায়া আর বিকাশ মিলে একটা নতুন খারাপ বুদ্ধি আঁটল। আজ আমরা একটা খুব দরকারি কথা নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমাদের বাড়িতে সব ঠিক আছে তো? তোমার আর বিকাশের কোনো অসুবিধা হচ্ছে না? আমরা ভালো আছি, কিন্তু একটা ছোট ঝামেলা হয়েছে। তোমার জামাই একটা নতুন জমি কিনছে, কিন্তু সেই জমির কাগজপত্রে আমাদের দুজনের সইয়ের পাশাপাশি দুজন সাক্ষী লাগবে। ও চাই তোমরা আর বাবা সাক্ষী হও। সত্যি বলছি, বিকাশের মতো জামাই আর কোথাও পাওয়া যাবে না। সে আমাদের কত সম্মান দেয়, এই কাজটা থেকেই সেটা বোঝা গেল। তোমাদের দুজনের সাক্ষী হতে কোনো সমস্যা নেই তো? না না মা, কোনো সমস্যা নেই। তোমরা আমাদের বিশ্বাস করে সাক্ষী করতে বলছো, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এই কাগজটায় লেখা আছে যে বিকাশ সেই জমিটা কিনছে। একবার দেখে নিও, তারপর সই করে দিও। আমরা কি আর লেখাপড়া জানি নাকি?
মা তুই যা বলেছিস সেটাই আমাদের জন্য যথেষ্ট, পড়ার কি দরকার? অল্প সময়ের মধ্যেই করিমের ব্যবসা বড় হতে শুরু করলো এবং ধীরে ধীরে তাদের অভাব কমতে শুরু করলো। করিম একটা জমি কিনে সেখানে বাড়ি বানানোর কাজ শুরু করে দিল। হরিদাস তার এত উন্নতি দেখে খুব খুশি হলেন। আরে বাবা, এখানে হঠাৎ কি মনে করে এলেন? এই তো তোর সাথে দেখা করতে এলাম, আর তোর এত ভালো দেখে আরও খুশি লাগছে। অবশেষে এত বছর পর তুই সেটাই পেলি যার তুই আসল হকদার। সব কিছুই আপনার আশীর্বাদ আর ঈশ্বরের দয়ায় হয়েছে। আর আপনার মেয়ে লতা ভালো খারাপ সব সময় আমাকে যে সাহস জুগিয়েছে, এসব তারই ফল। তুই দেখিয়ে দিলি যে যারা কখনো হাল ছাড়ে না তারা একদিন সফল হয়। আমি এখন কোনো কথা শুনব না বাবা। যখন এই বাড়ি তৈরি হয়ে যাবে তখন আপনি আর মা দুজনকেই নতুন বাড়িতে আসতে হবে। আরে কেউ আসুক বা না আসুক বাবা, আমি তো ঠিক আসব, চিন্তা করিস না। আমার মন থেকে এটাই আশীর্বাদ যে তোরা আরও সুখী থাকিস, আরও উন্নতি করিস। আমি সবসময় আপনার কাছে ধন্যবাদ জানাবো যে আপনি আমাকে এমন স্ত্রী দিয়েছেন যে শুধু আমার বউ নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। আমার ভাগ্য বদলানোর সবচেয়ে বড় কারণ লতা। আমার মেয়ে সবসময়ই ভাগ্যবতী ছিল। আমি মরার আগে তোদের সুখে থাকতে দেখে যেতে পারলাম, এটাই আমার সবচেয়ে বড় ভাগ্য। আরে বাবা, অভাব যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিল, আমি তো নিজেও কখনো ভাবিনি যে এত দূর আসব। লোকে আমাকে কত খারাপ কথা শোনাতো। যারা তোর খারাপ সময় তোকে অপমান করেছিল, এখন তোর সাফল্যই তাদের নিজেকেই জবাব দিয়ে দেবে। কিন্তু আমার কারো প্রতি কোনো রাগ নেই, কারণ তারা অপমান না করলে আমার মধ্যেই জেদ বা কোথা থেকে আসত। তাই যা হয় ভালোর জন্যেই হয়। আপনি শুধু এই আশীর্বাদ করুন যেন এই সুখ সবসময় বজায় থাকে। হরিদাস আর মনোরা একটুও বুঝতে পারেননি যে মায়া আর বিকাশ তাদের সাথে কত বড় ঠকামি করেছে। আরে শয়তানও আমাদের কাছে কিছু না। কাল থেকে আমরা চাইলে ওই বাড়িটা নিয়ে নিতে পারি। তারপর তোমার বাবার পুরনো বাড়িটা ভেঙে আমি সেখানে একটা খুব সুন্দর বড় বাড়ি বা কোঠি বানাবো। আমরা সব কাজ সেরে ফেললাম, আর মা বাবা কিছুই জানতে পারলেন না। তাদের তো এটাও জানা নেই যে কি হতে চলেছে। কাল যখন তারা জানতে পারবেন তখন কি হবে কে জানে। আজ থেকে 10 বছর পর সেই জমির দাম অনেক বাড়বে, মানে আমরা কোটিপতি হয়ে যাব। তোমার মা বাবা এত সোজা সরল যে তারা কিছুই না পড়ে আমাদের বিশ্বাস করে নিলেন। কিন্তু কাল যদি আমরা বাড়িটা নিয়ে নিই, তাহলে মা বাবা কোথায় যাবেন? আরে তারা কোথায় যাবেন তাতে আমার কি যায় আসে? আমরা তো আমাদের যে দরকার তা পেয়ে গেছি। শুধু লক্ষ্য দেখো, মাঝে কিছু ভেবো না। কালই গিয়ে তাদের জোর করে বাইরে বের করে দেব। যা নেওয়ার ছিল তা আমরা নিয়ে নিয়েছি। এরপর তারা যেখানে খুশি যাক, তাতে আমাদের কি? চাইলে তারা ভিক্ষা করুক, আমাদের তাতে কি? তুমি ঠিকই বলেছ। মা বাবার কি হবে তা ভেবে কোনো লাভ নেই। হয়তো কিছুদিন এখানে ওখানে ঘুরবেন, তারপর গিয়ে সেই লতা আর করিমের কাছে সাহায্য চাইতে যাবেন। কিন্তু আমাদের এই সব নিয়ে চিন্তা করে মন খারাপ করার দরকার নেই। মা বাবার জন্য একটু খারাপ লাগছে, কিন্তু তাদের চেয়ে আমাদের ভবিষ্যৎ অনেক বেশি দরকারি। তারা আর কদিন বাঁচবেন, কিন্তু আমাদের তো পুরো জীবন পড়ে আছে। কালই গিয়ে তাদের বাইরে বের করে দেব আর বাড়ি ভেঙে নতুন বড় বাড়ির কাজ শুরু করে দেব। আগামী 10 বছরে আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে দেখাবো। অন্যদিকে করিম আর লতা তাদের নতুন বাড়িতে ওঠার জন্য ছোট অনুষ্ঠানের ব্যবস্থা করার কথা ভাবল। রায়গঞ্জের সোহনবাবুর নাম লিখেছ তো? তিনি আমাদের খারাপ সময়ে অনেক সাহায্য করেছিলেন। তাকে তো আমরা ভুলতে পারি না। আরে তাকে কি করে ভুলব পাগলি? তিনি তো আমাদের প্রধান অতিথি। আমি তার নাম সবার আগে লিখেছি। আমি বুঝতে পারছি না মা বাবাকে নতুন বাড়িতে ওঠার অনুষ্ঠানে ডাকা ঠিক হবে কিনা। বাবা হয়তো আমাদের খুশিতে আসতে পারেন, কিন্তু মা তো আমাকে একদম পছন্দ করেন না। তারা আমাদের পছন্দ করুক বা না করুক, তাদের ডাকা আমাদের দায়িত্ব। আমাদের সাথে তাদের যোগাযোগ যেমনই হোক, এটা তো সত্যি যে তারা আমাদের পরিবারের লোক। তোমার এত চিন্তা করার দরকার নেই। আমরা মা বাবা দুজনকেই ডেকে আসব। মা আসুক বা না আসুক, অন্তত বাবা তো নিশ্চয়ই আসবেন। ঠিক আছে, যখন তুমি বলছো তখন আমি না করব না। আমরা কালই দুজনকেই নেমন্তন্ন করে আসব। এখন যখন আমাদের অবস্থা ভালো আর ধীরে ধীরে ভালো দিন আসছে, তখন আমার মন বলছে যে মা এখন আর আমাদের ওপর বিরক্ত থাকবেন না। হয়তো তিনিও আমাদের নেমন্তন্ন মেনে নিয়ে অনুষ্ঠানে আসবেন। ভাবো, এমনটাও তো হতে পারে।
আমি জানি না, কিন্তু যদি তুমি যা বলছো তাই হয় তাহলে আমারও খুব ভালো লাগবে। ছোটবেলা থেকে আমি শুধু এটাই চেয়েছি যে তিনি আমাকে নিজের মেয়ের মতো মেনে নিন। পরের দিন সকালে যখন হরিদাস আর মনোরা বাড়িতে ছিলেন, তখনই মায়া আর বিকাশ সেখানে এসে হাজির হল। আরে মায়া, তোমরা এত সকালে এলে যে? আসার আগে অন্তত জানাতে পারতেস যে বিকাশও আসছে, আমি কিছু খাবারের ব্যবস্থা করে রাখতাম। আজ কোনো ব্যবস্থা করার দরকার নেই মা, এখন তোমরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও। জিনিসপত্র গোছাবো কেন? আরে বাবা, আমরা কোথায় যাব? কোথায় যাবেন আমরা কি জানি? এই বাড়ি ছেড়ে বাইরে যেখানে খুশি চলে যান, যেখানে আপনাদের মন চায়। আরে তুমি এটা কি বলছো? আমাদের এই বাড়ি থেকে কেন যেতে হবে? সকাল সকাল তোমার কি মাথা খারাপ হয়ে গেল? পাগল হয়ে গেছো নাকি? আমাদের মাথা একদম ঠিক আছে শ্বশুরমশাই। শুনুন শ্বশুরমশাই, জিনিসপত্র নিয়ে নিন আর এখান থেকে চলে যান। বিকাশ, পরিষ্কার করে বলো তো, আমরা কিছুই বুঝতে পারছি না। মনে আছে কদিন আগে এই কাগজে আপনারা দুজন সই করেছিলেন? হ্যাঁ, তুই বলেছিলি যে বিকাশ কোনো জমি কিনছে আর তোর সাক্ষী লাগবে, তাই আমরা সেই কাগজে সই করে দিয়েছিলাম। আপনারা কত সোজা সরল! যাগ্গে, বোকা লোকেদের কাছ থেকে আর কী বা আশা করা যায়? আপনারা যে ভুলটা করেছেন তা হল এইগুলো আসলে আপনাদের বাড়ির রেজিস্ট্রির কাগজ। কি বলছো, আমাদের বাড়ির কাগজ? এই কাগজে পরিষ্কার লেখা আছে যে আপনারা নিজেদের খুশিতে এই বাড়িটা আমার আর মায়ার নামে লিখে দিয়েছেন। আরে, তোমরা আমাদের সাথে এত বড় ঠকামি করলে! যদি আপনাদের সোজা বলতাম তাহলে আপনারা তো কখনোই এ বাড়িটা দিতেন না, তাই উপায় না দেখে আমাদের এমনটা করতে হলো। ভালো চান তো নিজে থেকেই বাড়ি খালি করে চলে যান, না হলে জোর করে বের করে দেব। বিকাশের খারাপ কথার পরে মায়া আর বিকাশ দুজনে মিলে হরিদাস আর মনোরাকে তাদের নিজের বাড়ি থেকে জোর করে বের করে দিল। যেই বাড়িটিকে তারা এত বছর ধরে নিজেদের কষ্টে তৈরি করেছিলেন, আজ তারা সেই বাড়ি থেকেই সব হারানো মানুষের মতো রাস্তায় নেমে এলেন। তাদের মাথায় আর কোনো আশ্রয় ছিল না, ছিল না কোনো ভরসা। তাদের চোখে শুধু অবিশ্বাস আর গভীর কষ্ট ছিল, যা নিজেদের সন্তানের এই বিশ্বাসঘাতকতার কারণে তৈরি হয়েছিল। উপায় না দেখে তারা কাঁদতে কাঁদতে লতা আর করিমের বাড়ির দিকে গেলেন। মা, বাবা, আপনারা ভাববেন না, এই বাড়িটা আপনাদেরই। আমরা এই বাড়িটা আপনার আর লতার আশীর্বাদ নিয়েই বানিয়েছি। আপনারা এখানেই থাকবেন, আর এখন থেকে এটাই আপনাদের বাড়ি। হ্যাঁ মা, বাবা, আমি সবসময় এটাই চেয়েছিলাম যে আমরা সবাই একসাথে থাকি। আপনারা আমার নিজের লোক, আর আমার বাড়ি সবসময় আপনাদের জন্য খোলা। হরিদাস আর মনোরার চোখে জল এসে গেল। তারা কখনো স্বপ্নেও ভাবেননি যে লতাকে তারা সবসময় অবহেলা করেছেন, সেই আজ তাদের এই খারাপ সময় সবচেয়ে বেশি সাহায্য করল। করিম আর লতা তাদের শুধু থাকার জায়গা দিল না, বরং তাদের ভালোবাসা আর সম্মান দিয়ে মনে শান্তিও এনে দিল।